বাপিতে আমরা ঢুকে গেছি, আপনি ঢোকার চেষ্টা করেন কাউকে দিয়ে। শুভ সাউথ অপরাহ্ন। এশিয়ান আমাদের প্রতিদিনের আয়োজন জীবনের পাঠশালায় প্রতিদিনের মতো আজকেও আমরা চলে এসেছি। আমি নিলয় মিতুল, সেলস এমপ্লয়েড ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের জেলা জাতীয় সম্পাদক এবং সাউথ এশিয়ান গ্রাসরুটস ডেভেলপমেন্ট ফোরাম এর মেম্বার। তো আজকে আমাদের সঙ্গে আছেন, আলোচনার জন্য রয়েছেন জনাব সুজন চক্রবর্তী দাদা। উনি পশ্চিমবঙ্গ থেকে আমাদের সঙ্গে জয়েন করেছেন। উনি হলেন পশ্চিমবঙ্গের বাম দলীয় জোটের প্রধান নেতা। তো আমাদের সঙ্গে আরো আছেন বাংলাদেশ যুব মৈত্রীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিমাংশু মিত্র দাদা এবং সিলেট জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য। আমরা প্রথমে হিমাংশু দাদার কাছে যাই। শুভ অপরাহ্ন। বিগত 5 আগস্ট থেকে আমরা প্রতিদিন বেলা 3:30 আসছি একটি বিষয় নিয়ে, সেটি হচ্ছে যে আপনারা জানেন যে এটি বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন হচ্ছে, সারা দেশেই সেটি উদযাপন হচ্ছে। এবং তার চেয়েও বড় কথা যে এই মাসটি হচ্ছে যে বাংলাদেশের জন্য একটি কঠিন মাস, শোকের মাস। 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। সেই উপলক্ষে আমরা 5 থেকে 15 তারিখ পর্যন্ত, 15 আগস্ট পর্যন্ত সাউথ এশিয়ান গ্রাসরুটস ডেভেলপমেন্ট ফোরামের পক্ষ থেকে একটি আয়োজন করা হয়েছে, যে আয়োজনটি বঙ্গবন্ধুকে জানার জন্য বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তিনি যেসব তার আদর্শ নীতি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য এবং নতুন প্রজন্মের কাছে এটি পৌঁছে দেওয়ার জন্য। তো আমি বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সিলেট জেলা কমিটির পক্ষ থেকে এবং বাংলাদেশ যুব মৈত্রীর পক্ষ থেকে জীবনের পাঠশালার কর্তৃপক্ষ এবং সাউথ এশিয়ান গ্রাসরুটস ডেভেলপমেন্ট ফোরামকে অভিনন্দন জানাই। আজকে আমাদের সাথে আছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বাম পরিষদীয় দলের নেতা কমরেড সুজন চক্রবর্তী। একটুখানি বলতেই হয়, সুজনদা হচ্ছে গিয়ে যে সময় আমি ছাত্র আন্দোলন করতাম সে সময় আমাদের ছাত্র আন্দোলনের, এটা হয়তো আমাদের দেশে বা বাইরে অনেকেই জানেন যে আমার পড়াশোনাটা বাইরে করা, তো সে সময় আমাদের ভারতের ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সম্পাদক ছিলেন উনি। সুদীর্ঘকাল ছাত্র আন্দোলনের সাথে উনি জড়িত ছিলেন এবং আমাদের পথপ্রদর্শক বলেই আমরা মনে করি। সুজনদা আজকে আছেন, তো আমরা আশা করব যে বঙ্গবন্ধুর জীবনী এবং আগামী ধরেন যে ভারতের বাংলাদেশের মুক্তি সংগ্রাম, সেই সংগ্রামে আসলে ভারতের তো একটা সক্রিয় সমর্থন ছিল, সহযোগিতা ছিল। এবং পাশাপাশি আরেকটা জিনিস, সে সময়টা বামপন্থীদের ভূমিকা কি ছিল, যেহেতু সুজনদা বামপন্থী ছাত্র আন্দোলনের সাথে ছিলেন এবং বাম পরিষদীয় দলের নেতা, আমরা হয়তো ভালোভাবেই জানতে পারবো যে সে সময় আমরা ধরেন সবাই আমরা ছোটখাটোভাবে জানি যে সে সময় সাংস্কৃতিক সংগঠন আইপিটিএ বা পিআরসি, যেটা পিপুলস রিলিফ কমিটি, তাদের একটা সহযোগিতা ছিল। কিন্তু অ্যাজ এ হোল বামপন্থী দলগুলোর যে ভূমিকাটা ছিল, বামপন্থী ছাত্র সংগঠনগুলোর যে, কারণ সে সময় যতদূর মনে হয় যে সুজনদাও ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, তো সেই যে ভূমিকাটা ছিল তখনকার ছাত্র আন্দোলন, আজকের ছাত্র আন্দোলন, এই বিষয়গুলা নিয়ে আমরা সুজনদার থেকে শুনবো। তারপর আগে আরেকটা তথ্য দ্বীপ, মানে যেটি নাকি আপনারা সবাই আনন্দিত হবেন, যে সুজনদা কিন্তু আমাদের বাংলাদেশেরই সন্তান। উনি, ওনার বাড়ি বরিশাল, তো বরিশালের আদিপুরুষ ওনারা। কাজেই খুব স্বাভাবিকভাবেই আমরা তো কেউ বাংলা বঙ্গভঙ্গটা চাইনি। তো এক বিষয় আছে যে এই বঙ্গ আর ওই বঙ্গ, এখন আমাদের বরিশালের সন্তান, উনি এখন পশ্চিমবঙ্গ বিধানসভায় বাম পরিষদীয় দলের নেতা। খুব স্বাভাবিকভাবেই বঙ্গবন্ধুর সম্পর্কে, আমাদের বঙ্গভঙ্গর করুণ ইতিহাস সম্পর্কে এই বিষয়গুলি আমরা সুজনদার থেকে আজকে শুনতে পারবো। তো আমি সময় খুব একটা নষ্ট করছি না, আমরা সুজনদার কাছে চলে যাই। তো প্রথমেই লাল সালাম দিয়ে নিচ্ছি কমরেড সুজন চক্রবর্তী এবং অনুরোধ করছি যে উনি ওনার বক্তব্যটা তুলে ধরুন।
নিরজ সাউন্ড সাউন্ড আমারও এটা খুব ভালো লাগছে যে বাংলাদেশ এইভাবে আমি নিজেকে দেখি এখনো যে আমি বাংলার মানুষ। ঘটনাক্রমে এখন দুটো দেশ হয়ে গেছে আলাদা, পূর্ব পশ্চিমবঙ্গ, পাকিস্তান, ভারত। এই সব করতে গিয়ে একটা যেন কোথাও একটা আমাদের বন্ধুত্ব বিচ্ছেদ হয়েছে, যেন কোথাও একটা আমাদের অঙ্গচ্ছেদ হয়েছে। সেটা আমাদের সবার কাছে খুব কষ্টের এবং যন্ত্রণার, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। সেই বিবেচনাতেও বিশেষ করে যখন বাংলাদেশের আমাদের বন্ধুরা সাউথ এশিয়ান ডেভেলপমেন্ট গ্রাসরুট ডেভেলপমেন্ট ফোরাম, তারা জীবনের পাঠশালার মধ্যে একটা কর্মসূচি এরকম দিয়েছে 5 থেকে 15ই আগস্ট পর্যন্ত, তাতে আমাকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন। এটা আমার কাছে অবশ্যই কৃতজ্ঞতার প্রকাশের সুযোগ আছে। আমি আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে এমন একটা বড় ফার্স্ট সাবজেক্ট, বাংলাদেশ, বাংলা, স্বাধীনতা পূর্ব বাংলা, ভারত পাকিস্তান তৈরি হবার আগের বাংলা, মানে কতবার অঙ্গচ্ছেদ হয়েছে আমাদের না। একবার ভারত, সেখান থেকে পাকিস্তান, সেখান থেকে বাংলাদেশ। আবার আমাদের যদি দেখি আমরা, আমাদের এই বাংলাও অনেকবার অনেক রকম ভাবে ভাঙাচোরা হয়েছে। বঙ্গভঙ্গের প্রচেষ্টা হয়েছিল 1905 সালে, রবীন্দ্রনাথ সামনে ছিলেন, ঠেকিয়ে দিয়েছিলেন, বাংলাকে ভাগ করতে দেয়া যাবে না। দুর্ভাগ্যক্রমে সেই বাংলাটা ভাগ হয়ে গেল, ভাগ হয়ে গিয়ে আমাদের সর্বনাশ হয়ে গেছে। বাংলা সব মিলিয়ে গোটা ভারতবর্ষের স্বাধীনতার আগেও সবচাইতে শক্তিশালী প্রদেশ হচ্ছে বাংলা। কৃষিতে, শিল্পে, সংস্কৃতিতে, অর্থনীতিতে, শিক্ষায়, প্রত্যেকটি ক্ষেত্রে ভারতবর্ষের প্রথম যে কোনো বিষয় আপনি যা দেখতে চান, অন্য ইন্ডাস্ট্রি হোক, জুট ইন্ডাস্ট্রি হোক, পাট চাষ হোক, হোয়াট এভার ইট মে বি, কলেজ, বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিকেল কলেজ, বাংলা, সবই বাংলা। ইনহেরেন্ট স্ট্রেংথ অফ বেঙ্গল, ভারতবর্ষের স্বাধীনতার আগে ব্রিটিশ আমলে সবচাইতে এগিয়ে থাকা প্রদেশটার নাম বাংলা। বাংলাকে সর্বনাশ করার ঝোঁক বিভিন্ন সময় কাজ করেছে, ব্রিটিশরাও সে প্রচেষ্টা করেছে, সেটা ঠেকানো গেছে। পরবর্তী সময় ব্রিটিশদের সেই প্রচেষ্টাটা 47 সালে সেটা খুব একটা ঠেকানো আর গেল না। আমরা এখানে আলাপ আলোচনার মধ্যে নিয়ে আসি সেটা, যে এটা ঠিক হয়নি। তৎকালীন সময়ের কমিউনিস্টরা তারা অবিভক্ত ভারতের স্বপ্ন দেখতেন, অবিভক্ত ভারতের কথা বলেছিলেন। যদি ভারত বিভক্ত হয় বা, তাহলে অবিভক্ত বাংলা, অবিভক্ত বাংলা তার সব মিলিয়ে ভাষা, জাতি, রাষ্ট্র, অবিভক্ত বাংলা, সেটাও চেয়েছিলেন। কিন্তু যখন দেখা গেল যে স্বাধীন সার্বভৌম বাংলা গড়বার সুযোগ আর নেই, তখন মনে থাকতে পারে আপনাদের 20 জুন 1947 সাল বাংলার বিধানসভায়, তৎকালীন বিধানসভায় আলোচনা হলো, যে আলোচনা থেকে বিভাজনের সিদ্ধান্ত হলো। 20 জুনের আগের দিন 19 জুন তখন 3 জন কমিউনিস্ট সদস্য ছিলেন বিধানসভায়, জ্যোতি বসু, রতনলাল ব্রাহ্মণ আর রূপনারায়ণ রায়, তিনি রংপুরের, রতনলাল ব্রাহ্মণ দার্জিলিং এর। তারা 3 জনে মিলে একটা বিবৃতি দিলেন, অসম্ভব সুন্দর সেই বিবৃতি। তার ছত্রে ছত্রে দেশকে রক্ষা করা, মানুষকে রক্ষা করার মনোভাব আছে, আবার ছত্রে ছত্রে বাংলাটাকে যে এক রাখতে পারা যাচ্ছে না তার যন্ত্রণা বোধ আছে। তাতে নির্দিষ্ট এই কথাটাই বলা আছে যে স্বাধীন সার্বভৌম বাংলা গঠনের এক্ষণে আর কোনো সুযোগ নাই। তখন একটা এমন পরিবেশ তৈরি হয়েছে যেন একটা জায়গায় থেকে একটা সবসময় মারামারি করতে হচ্ছে, গোছের ভাব। ঠেকাতে পারলে ভালো হতো। এই ঠেকানোর লড়াইতে 46 সালে জ্যোতি বসুর যেমন ভূমিকা ছিল, আমি অবশ্যই আমাদের আনত চিত্তে বলতে হবে মুজিবুর রহমানেরও অসাম্প্রদায়িক না, দাঙ্গা করা যাবে না, এই মনোভাব ছিল। এই রিস্ক জ্যোতি বসু যেমন নিয়েছিলেন, মুজিবুর রহমানও তেমন নিয়েছিলেন। ফলে যাই হোক, আমরা শেষ পেশ তো ভাগ হয়ে গেলাম। ভাগ হওয়ার পর কি আমরা কেউ খুব সুখে আছি? ও বাংলা সুখে নেই, এ বাংলা খুব সুখে নেই। আর্থিক, বিভিন্ন রকমের সাংস্কৃতিক, সামাজিক, যে সবচেয়ে এগিয়ে থাকা বাংলা অনেকটা অসুবিধার মধ্যে পড়ে গেল। আর ওপারে
কার্যত বিশেষ করে 48 সালেই শুরু হলো, 52 সালের ভাষা আন্দোলন স্পষ্ট করে দিল যে ধর্মের বিচারে বিভাজনটা শ্রেয় নয়, জাতিগত গুরুত্বটা অনেক বেশি আমাদের প্রণিধানযোগ্য। এবং শেষ বিবেচনায় যদিও তখন বাঙালি জাতি দুটো ভাগে ভাগ হয়ে থাকলো, কিন্তু যাই হোক, পূর্ব পাকিস্তানের যে বাঙালি জাতি, জাতিগতভাবে তারা একটা ঐক্যবদ্ধ ভাষা, সংস্কৃতি এবং গণতন্ত্র রক্ষার লড়াইতে এগিয়ে চলতে পারলেন। তার নেতৃত্ব দিয়েছেন মুজিবুর রহমান, কোনো সন্দেহ সে ব্যাপারে নেই। মুজিবুর রহমানের এটা শতবর্ষ বাংলার সমাজ জীবনে যেমন জ্যোতি বোস, এপার ওপার দুই বাংলা মিলিয়েই জ্যোতি বোস, এ বাংলার মানুষ যেমন স্মরণ করেন, ও বাংলার মানুষও তেমন স্মরণ করেন। আমার এই ঠিক বাংলাদেশ কথাটা বলতে আমার বেশি ইচ্ছা হয় না, আমার খালি ও বাংলা গোছের বলতে হয়, মানে ওটাও বাংলা এটাও বাংলা, দুটোই বাংলা আমরা। ফলে সেখানেও তেমন সে তিস্তা চুক্তি বলে কথাটা, যে কোনো ব্যাপারে কমরেড জ্যোতি বোসকে বাংলাদেশের মানুষও তাদের একান্ত আপনজন বলেই মনে করেন। যে বিবেচনা বোধে, সেই বিবেচনা বোধেই বাঙালি জাতিসত্তার বিবেচনায় মুজিবুর রহমানও তো বাংলার নিজস্ব একান্ত আপনজন। এপার ওপার কোয়েশ্চেনের চেয়েও বড় কথা হচ্ছে বাংলার সম্মান, বাংলার মর্যাদা, বাঙালি জাতি, সেই বিবেচনায় প্রণিধানযোগ্য তার শতবর্ষ। মনে রাখবেন 73 সালে জোট নিরপেক্ষ আন্দোলনের মঞ্চে ফিদেল কাস্ত্রো মুজিবুর রহমানকে দেখে যে আহ্বান জানিয়েছিলেন, আবেগপূর্ণ আবাহন, অথবা আবাহনই বলবো আমি, আবেগপূর্ব আবাহন, যে আমি এই মানুষটার জন্য অপেক্ষায় ছিলাম। মুজিবুর রহমানের সঙ্গে আমি দুনিয়ার অনেকের সঙ্গে দেখা হয়েছে, তুলনামূলকভাবে ছোট দেশ, কিন্তু সেই বাংলাদেশের রাষ্ট্রনায়ক মুজিবুর রহমান, হিমালয়ের মতন যিনি প্রশস্ত, আমি তার অপেক্ষায় ছিলাম, আমি তাকে সম্ভাষণ জানাচ্ছি। ফলে বাংলার কাছে, বাঙালির কাছে মর্যাদা সম্মান যেমন জ্যোতি বোসের, সমানভাবে কোনো অংশেই কম গুরুত্বপূর্ণ নয় মুজিবুর রহমান। বিবিসির বিবেচনাতেও একজন শ্রেষ্ঠ বাঙালি, যদিও ঠিক এইভাবে সবসময় আমরা ইন্ডিভিজুয়ালি দেখার চাইতেও তার সমগ্র কীর্তি তাকে আমরা দেখবার পছন্দ করি। আমি বলবো যে মুজিবুর রহমানের জীবন চর্চা করাটা তো আমার কাজ নয়, সেটা আমার চাইতে আপনারা নিশ্চয়ই আরো অনেকে ভালো জানেন। একজন মানুষ, বিশেষ করে যখন তিনি আর নেই, জীবিত নেই, তখন তাকে আমাদের স্মরণ করতে হয় তার কাছ থেকে আমরা কি শিখতে পারি এই জন্য। এবং তার কাছে শেখাটা কিন্তু শুধু বাংলাদেশের মানুষের নয়, বাংলাদেশ, পশ্চিমবাংলা, ভারত, দুনিয়ার মুক্তিগামী মানুষ তারাও কিন্তু মুজিবুর রহমানকে, মুক্তি আন্দোলনকে স্মরণ করেছেন, তাকে বুঝবার চেষ্টা করেছেন। সেই মর্যাদা পূর্ণ মনোভাব থেকেই আমাদের মুজিবুর রহমানের শতবর্ষ সবাই মিলে পালন করা উচিত। সেই উদ্যোগ আপনারা নিচ্ছেন, আমি সেই কারণে আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি। আমার দ্বিতীয় পয়েন্টটা হবে যে 52 সালের ভাষা আন্দোলন, এ বাংলায় সব মিলিয়ে একটা অসাম্প্রদায়িক শক্তির নেতৃত্বকে গড়ে তোলা। আমি এই প্রসঙ্গে আরেকটা কথা হয়তো না বলে গেলে একটু ভুল হবে। আমরা অনেক সময় দিয়ে এটা স্মরণ করি, যখন একটা বাংলা স্বাধীনতা পূর্ব, মানে 47 পূর্ব, যখন ভারত এবং পাকিস্তান আলাদা হয়নি, সেই সময় দিয়ে গোটা ভারতবর্ষের লড়াইতে আমি একটু আগে বলছিলাম, শিক্ষা সংস্কৃতিতে যেমন এগিয়ে বাংলা, কৃষি শিল্পতে যেমন এগিয়ে বাংলা, লড়াইয়ের বার্তাও তো বাংলা দিয়েছে, লড়াইয়ের বার্তাও বাংলা দিয়েছে। প্রতিরোধ কাকে বলে, প্রতিবাদ কাকে বলে, মানুষকে সঙ্গে নিয়ে সেই লড়াইয়ের বার্তাটা বাংলায় দিয়েছে। সারা দেশ ভরসা করেছে। আপনি যদি এখনো আন্দামানের সেলুলার জেলে যান, যত মানুষের নাম খোদাই করা আছে তা 80% বাংলার মানুষ। এ বাংলা না ও বাংলা ভাগ করার কোনো মানে হয় না, তখন তো এক। এবং কোনো সন্দেহ নেই যে এ বাংলার চাইতে ও বাংলার মানুষ সেই সংখ্যাটা বেশি ছিল, কোনো অংশে কম ছিল না। মানে স্বাধীনতার যুদ্ধে, ভারতবর্ষের স্বাধীনতার সংগ্রামে, সেক্ষেত্রেও
আমরা যেভাবে চলেছি পারস্পরিকভাবে, এবং বিশেষ করে কমিউনিস্ট আন্দোলনেও পশ্চিমের চাইতে বাংলার পূর্ব অংশে কমিউনিস্ট আন্দোলন ছিল জোরদার। ভারতবর্ষে কমিউনিস্ট নেতাদের মধ্যে একমাত্র একজনেরই জন্মদিবস পালন করা হয়, তার নাম মুজাফফর আহমেদ। সে জানেন সবাই, মুজাফফর আহমেদ ভারতবর্ষের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা, সন্দ্বীপের মানুষ, এপার ওপার কোনদিন বিভাজিত হয়নি। একই রকম ভাবে বাংলাদেশেও বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনে, আমি মুজাফফর আহমেদ বললাম, এরকম বহু ওপার বাংলার আন্দোলনের, বামপন্থী গণতান্ত্রিক আন্দোলনের, ছাত্র আন্দোলনের, কি কমিউনিস্ট আন্দোলনের, অথবা স্বাধীনতা সংগ্রামের অঙ্গীকার নিয়ে, স্পিরিট নিয়ে এ বাংলাতে এসে রাজনীতির জগতে প্রতিষ্ঠিত করেছেন নিজেদের। একই রকম ভাবে এপার বাংলায় জন্মেছেন, ওপার বাংলায় গিয়ে প্রতিষ্ঠিত হয়ে গেছেন। কোথায় যেন একটা অঙ্গচ্ছেদ হয়ে গেছে আমাদের, অঙ্গচ্ছেদ হয়ে গেছে। মানে সেই বিবেচনা বোধে আমরা যেন সবসময় চলতে পারি, আমাদের পারস্পরিক সেই সৌভ্রাতৃত্বের পাশাপাশি থাকার সেই মনোভাবটা রক্ষা করতে পারাটা আমাদের কাছে খুব জরুরি। আমি স্যালিউট জানাবো, যেমন এ বাংলাতেও সেই চেষ্টা মানুষরা করেন, ও বাংলাতেও গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি সেই লড়াইতে কার্যত দুনিয়ার কাছে নজর কেড়েছেন, শাহবাগ আন্দোলন শুধু না, বিভিন্ন রকমের আন্দোলনের মধ্য দিয়েই। আমি দ্বিতীয় যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে যে 1952 সালের ভাষা আন্দোলন, এবং সেই ভাষা আন্দোলনের একটা ইতিহাস। ভাষার দাবিতে একটা দেশ গড়ে ওঠা শেষ বিবেচনায়, মানে যাদের ভাষা আন্দোলনের সূত্র ধরে একটা দেশ গড়ে ওঠা, এবং আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে 21শে ফেব্রুয়ারিকে মর্যাদা সম্পন্ন করা, এটা বাংলার ভাষার এবং বাংলার সংস্কৃতির কাছে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সময়ের কারণে আমি বিস্তারিতের মধ্যে যাব না, আপনারা আমার চেয়ে বেশি জানেন, নিশ্চয়ই আমার চেয়ে আপনারা কম জানেন না। আমি বলবো, এই করতে করতে পাকিস্তানের মিলিটারি শাসকেরা যেভাবে চলতে শুরু করলেন, গণতান্ত্রিক শক্তি তার বিরুদ্ধে তো রুখে দাঁড়িয়েছে তো, বারবার জানান দিয়েছে যে না, এটা আমরা পছন্দ করছি না, মানছি না। পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী, মিলিটারি জুন্টা আক্রমণের পর আক্রমণ করেছে, অত্যাচারের পর অত্যাচার করেছে। স্বাধীন মনোভাব, গণতান্ত্রিক মনোভাব বাংলাদেশ তাই গুরুত্ব দিতে চায়নি, মানে পূর্ব পাকিস্তানের, তখন পূর্ব পাকিস্তান গুরুত্ব দিতে চায়নি। 70 সালে নির্বাচন হলো, এখানেও মজার ব্যাপার, আপনি ওপার বাংলায় যা পাবেন এপার বাংলায় প্রায় একই রকমের গল্প পাবেন, আমি এপার বাংলার সঙ্গে পরে মেলাবো। 70 সালে নির্বাচন হলো ডিসেম্বর মাসে। সেই নির্বাচনে মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ তারা জিতলো, যথেষ্টভাবে জিতলো। 7ই ডিসেম্বর 1970 সেই নির্বাচনের মধ্য দিয়ে জিতলো। কিন্তু জিতলে কি হবে? তাদের ক্ষমতা দেওয়া হবে না। অনস্লটের বিরুদ্ধে যে লড়াই, এই লড়াইটাকে শুধুমাত্র একটা নির্বাচনী জিত এই হিসেবে না দেখে, তাহলে তো ওটা শুধুমাত্র পাকিস্তানের সাবজেক্ট হয় না। এটা একই সাথে সাম্রাজ্যবাদ বিরোধী মনোভাবের লড়াই, গণতন্ত্রকে সুরক্ষিত করার, রক্ষা করার, পুনর্গঠিত করার লড়াই, গণতন্ত্রের লড়াই, এবং বিভেদ বিভাজন না, সম্প্রীতি, ধর্মনিরপেক্ষতা, সেই রক্ষার লড়াই। ফলে সাম্রাজ্যবাদ বিরোধী লড়াই, গণতান্ত্রিক লড়াই এবং ধর্মনিরপেক্ষ মানুষের লড়াই একটা ফলগু ধরার মতন একটা জায়গায় যখন এসে হাজির হলো, তখন গণতান্ত্রিক শক্তি তাকে তো সাহায্য করবেই, সমর্থন করবেই। আমি প্রসঙ্গক্রমে বলে রাখি, স্বাধীন বাংলাদেশ তার কনস্টিটিউশনে যখন ধর্মনিরপেক্ষ কথাটাকে যোগ করলো, ঘটনাক্রমে তখনও ভারতবর্ষের সংবিধানে ধর্মনিরপেক্ষ কথাটা যোগ ছিল না, দরকার ছিল না। ওই মনোভাবেই চলছিল, নিয়ে কোনো সন্দেহ নেই। জওয়াহরলাল নেহরু সহ সবাই মিলে সেই মনোভাব নিয়ে তখন চলছিলেন। কিন্তু আমাদের দেশে সংবিধানে ধর্মনিরপেক্ষ শব্দটা যোগ হলো বাংলাদেশে মুজিবুর রহমানের নেতৃত্বে ধর্মনিরপেক্ষ শব্দটা সংবিধানে যোগ হবার পর। এটা বড় লড়াই। এবং যখন এই 7 ডিসেম্বর এই যেদিন রেজাল্ট বেরোলো,
খেয়াল করবেন তার ঠিক 2 দিন পর 9 ডিসেম্বর, আমি পরতে পরতে মেলাবার চেষ্টা করব, জ্যোতি বসু বিবৃতি দিয়ে 9 ডিসেম্বর, তখনও পর্যন্ত ওই 25শে মার্চ আসেনি, রমনা ময়দানের বক্তৃতা আসেনি। 7ই ডিসেম্বরের পর 9ই ডিসেম্বর জ্যোতি বোস আশা প্রকাশ করলেন যে এটা পাকিস্তানে গণতন্ত্র রক্ষার মনোভাবটাকে আরো শক্তিশালী করবে। ডেমোক্রেসি ইন পাকিস্তান উইল বি ওয়েল এস্টাবলিশড, এই মনোভাব নিয়ে এবং সেই ফ্রেন্ডলি রিলেশন নিয়ে আমাদের চলতে হবে। এই মনোভাবে তখন থেকে, তখনও রমনার বক্তৃতা হয়নি। রমনার বক্তৃতা তো মার্ভেলাস, একটা নাচিয়ে দিচ্ছে একটা গোটা জাতিকে, এবং সেই জাতিকে নাচিয়ে দেওয়াটা ওপার বাংলা থেকে এপার বাংলা পর্যন্ত চলে আসলো। লক্ষ মুজিবরের কণ্ঠে শোনো, একটাই আওয়াজ, একটাই আওয়াজ, লক্ষ মুজিবর। এবং একের পর এক গানের ছত্র লিখে যাচ্ছেন যে মানুষটি ঘটনাক্রমে, সে মানুষটি আবার এপার বাংলায় বসে আছেন বনগায়। এইরকমই ওপার এপার, খুব ফারাক কিছু হয়নি। 7ই মার্চ রমনার সভার মুজিবুর রহমানের বক্তৃতা, মার্ভেলাস বক্তৃতা, আবেগপূর্ণ, যুক্তিসঙ্গত, লড়াইয়ের স্পিরিটকে এগিয়ে দেবার মতো একটা বক্তৃতা। এবং তারপরেও কিন্তু পাকিস্তানের বাহিনী বুঝতে রাজি হলো না। বাংলাদেশের যুদ্ধটা ইমিনেন্ট, রক্ষা করতে হবে, আমাদের দায়িত্ব দিচ্ছ না তোমরা, না আমরা মানবো না। 7ই মার্চের পর 16ই মার্চ ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, তার পলিট ব্যুরো, তারা ফ্র্যাটার্নাল গ্রিটিংস এক্সটেন্ড করলেন বাংলাদেশের মানুষের মনোভাবের সঙ্গে, অফিসিয়ালি স্টেটমেন্ট ইস্যু করলেন ভারতের কমিউনিস্ট পার্টি সিপিআইএম, তখন তার সম্পাদকের নাম কমরেড পি সুন্দরাইয়া। 25 তারিখে ম্যাচ কিলিং শুরু হলো, এবং সব মিলিয়ে প্রায় 90 লক্ষ বলা হয়। বাংলায়, পশ্চিম বাংলায়, ত্রিপুরায়, মেঘালয় বহু মানুষ চলে আসলেন। কি দাঁড়ালো 26 তারিখ, 25 তারিখের এই ঘটনা, 26 তারিখে আসলেন। 27 তারিখে আবার আমাদের পার্টি সিপিআইএম তারা স্টেটমেন্ট ইস্যু করলেন। জ্যোতি বসু 28 তারিখ কলকাতায় সভা করলেন, শহীদ মিনারে সভা করলেন। সভা করে সেখানে বাংলাদেশের মানুষের লড়াইয়ের পাশে আমরা সর্বসম্মত মনোভাব নিয়ে দাঁড়াবো, এই আহ্বান জানালেন। তখন পশ্চিম বাংলাতেও কিন্তু কমিউনিস্টরা যথেষ্ট আক্রমণের মুখে, যথেষ্ট আক্রমণের মুখে, ভয়ঙ্কর আক্রমণের মুখে। কিন্তু তার মধ্যে বাংলাদেশের এই মানুষের গণতন্ত্র রক্ষার লড়াইটা তো আমাদের লড়াই, এটা তো বিচ্ছিন্ন নয়। এই মনোভাব থেকে জ্যোতি বসু সেদিন বক্তৃতা দিলেন। একই রকম ভাবে নৃপেন চক্রবর্তীর নেতৃত্বে ত্রিপুরায় সিপিআইএম তারা সেখানকার মুখ্য সচিবের কাছে গেলেন। দাবি কি? এখানেই হোক আর ওখানেই হোক, সিপিআইএম এর দাবি কি? দাবি খুব নির্দিষ্ট, ধাপে ধাপে দাবিগুলো আস্তে আস্তে বেড়েছে। প্রথম দাবি হচ্ছে বর্ডারে সবাইকে শেল্টার দিতে হবে, ওই মানুষগুলো যদি বিপদে পড়ে আমরা তোর পাশে দাঁড়াবো। ভারত সরকারের কাছে অ্যাপিল করলেন যে ভারত সরকার বুঝুন, ওদের পাশে আমাদের দাঁড়াতে হবে। তখনও পর্যন্ত ভারত সরকার মনোভাবটা স্থির করেনি, তাকে আরো 10টা জিনিস ভাবতে হচ্ছে, সে ভাবছে কি করবে না ইত্যাদি ইত্যাদি। যদি এনে কোনো সন্দেহ নেই, শেষ দিকে ভারত সরকারের ভূমিকাও ছিল খুবই গুরুত্বপূর্ণ, খুবই প্রশংসনীয়, কোনো সন্দেহ নেই। কিন্তু তার অনেক আগে থেকেই 7ই মার্চের রমনার সভার পর থেকেই সিপিআইএম এই কথাটা বলছে যে এই লড়াইটা গণতন্ত্র রক্ষার লড়াই, এবং সেই লড়াইতে আমাদের পাশে দাঁড়াতে হবে, আমাদের বর্ডার অ্যালাউ করতে হবে, ওরা এখানে থাকলে ওদের শেল্টার দিতে হবে, ওদের থাকা খাওয়া চিকিৎসা তার ব্যবস্থা করতে হবে, হাসপাতাল বানাবার ব্যবস্থা করতে হবে এই মানুষদের চিকিৎসার জন্য ইত্যাদি ইত্যাদি। এবং শুধু বলা না, যেমন দিল্লির সরকারকে আমরা বলছি, তেমন সঙ্গে সঙ্গে এখানে তার মতো করে আমরা বন্দোবস্ত করছি। তখন আমি খুব ছোট, স্কুলে পড়ি, আমার খুব সরাসরি ইনভলভমেন্ট ছিল বললে ভুল বলা হবে। আমরা তখন আগুনের
তাপটা পোয়াচ্ছি, আগুনের তাপটা পাচ্ছি, কিন্তু সরাসরি আমার বয়স তখনই যুক্ত না, আমার যারা সিনিয়র তারা একেবারে সরাসরি যুক্ত হয়ে গেলেন, বন্ধুত্ব হয়ে গেল, বর্ডারে ক্যাম্প হয়ে গেল। যেমন ওপারের মানুষ আসছেন তেমন এপারের আমাদের কর্মীরা তারা ক্যাম্প করে সেই মানুষের পাশে থাকার বন্দোবস্ত করছেন। 31শে মার্চ সম্ভবত 29 বা 30 ত্রিপুরাতে ছাত্ররা স্ট্রাইক ডাকলো বাংলাদেশের সমর্থনে। 31শে মার্চ হরতাল ডাকলো পশ্চিমবাংলায় সিপিআইএম এবং বাম জোট ছিল তখন, হরতাল ডাকলো বাংলাদেশের মানুষের সমর্থনে। বাংলাদেশের মানুষকে সাহায্য করতে হবে, দিল্লি তার উদ্যোগ নিক এই দাবিতে। 31শে মার্চ আমাদের এই কাণ্ডটা এখানে চলছে। অনেক কিছু পর আপনারা নিশ্চয়ই নাম জানেন, জ্যোতিবাবুর উদ্যোগে দিল্লিতে উনি এপ্রিল মাসের বোধহয় 12-18 তারিখে দিল্লিতে নিয়ে সভা করলেন বাংলাদেশের মানুষের লড়াইয়ের সমর্থনে। তার আগেই লক্ষ্মী সাইগালের নাম নিশ্চয়ই সবাই জানবেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গী, কমরেড ইন আর্মস, ডাক্তার, এবং কল্পনা দত্ত চট্টগ্রাম যুব বিদ্রোহের নায়িকা, সূর্য সেনের সঙ্গী, পরবর্তীকালের কমিউনিস্ট নেত্রী পিসি যোশী, তার স্ত্রী পিসি যোশী কমিউনিস্ট পার্টির সম্পাদক ছিলেন। যাই হোক, কল্পনা দত্ত, লক্ষ্মী সাইগালরা মিলে দিল্লিতে প্রচারে নামলেন, অর্থ সংগ্রহ করলেন। যেমন পশ্চিমবাংলা ত্রিপুরা তো বটেই, এমনকি দিল্লিতে পর্যন্ত আমরা সেই কাজে সবাইকে উদ্যোগী হবার জন্য বলা হলো। এবং প্রমোদ দাশগুপ্ত দাবি করলেন যে অবিলম্বে বাংলাদেশের প্রভিন্সিয়াল গভর্নমেন্ট, মানে নট প্রভিন্সিয়াল, প্রফেশনাল গভর্নমেন্ট, এই গভর্নমেন্টকে স্বীকৃতি দেওয়া হোক। এই দাবি প্রথম করেছে সিপিআইএম ভারতবর্ষে। বাংলাদেশের সরকারকে স্বাধীন সরকার হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। সরি, একটু ক্যামেরাটা একটু সরে গেছিল, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ আমি বলে যাবো। না, ওই ক্যামেরাটা একটু সরে গেছিল, ফলে সেই বিবেচনাতে আমি বলবো এইরকম ভাবে যখন ধাপে ধাপে আমরা এগোচ্ছি, এই চলতে চলতে আমি একটু পশ্চিমবাংলার সঙ্গে তুলনা করতে চাইছিলাম। দেখবেন 70 সালে ডিসেম্বর মাসে বাংলাদেশের নির্বাচনের, মানে পূর্ব পাকিস্তান নির্বাচনের রেজাল্ট বেরোলো, আওয়ামী লীগ দারুণ ভাবে জিতলো, তাকে সরকারের দায়িত্ব দেওয়া হবে না, তার বিরুদ্ধে মানুষ ঢুকে দাঁড়ালো। এবং এই লড়তে লড়তে স্বাধীন সরকারের কথা তাদের ভাবতেই হলো, বিকল্প ছিল না। ঠিক এইরকম সময়তে পশ্চিমবাংলায় 71 সালে যখন নির্বাচন হয়, সেই নির্বাচনে সিপিআইএম একক সংখ্যাগরিষ্ঠতা পায় 113টা আসন। প্রথম ডাকা উচিত তাকে সরকার গড়ার জন্য, সিপিআইএম কেও ডাকা হয়নি। এখানে সরকারের মুখ্যমন্ত্রী করা হলে এমন কাউকে যিনি, যার দল 5টা আসন জিতেছে, অনলি 5, তাকে মুখ্যমন্ত্রী করা হলো। জ্যোতি বসু বিরোধী নেতা হলেন। মানে এখানেও যে সংখ্যাগরিষ্ঠ তাকে কিন্তু দায়িত্ব দেওয়া হলো না। তখন কমিউনিস্টদের বিরুদ্ধে আক্রমণ চলছে, ভয়ঙ্কর আক্রমণ চলছে পশ্চিমবাংলায়। এই রকমের প্রেক্ষাপটেও পশ্চিমবঙ্গ বিধানসভা অধিবেশন বসছে, রাজ্যপাল ভাষণ দেবেন, নিয়ম তাই, রাজ্যপাল প্রথম ভাষণ দেন। জ্যোতি বসু সহ সবাই সে ভাষণ বয়কট করলেন। এতটাই পরিবেশ গণতন্ত্র এখানে অরক্ষিত। যখন বাংলাদেশে গণতন্ত্রের জন্য আমরা কথা বলছি, তখন গণতন্ত্রের দাবিতে লড়াই পশ্চিমবাংলাতেও করতে হচ্ছে। এতৎ সত্ত্বেও অধিবেশনে 7ই মে একটা রেজলিউশন নেওয়া হলো, সর্বদলীয়। বিরোধী পক্ষ আমরা উদ্যোগী, বিরোধী পক্ষ উদ্যোগী না হলে কখনো সর্বদলীয় হয় না। বিরোধী পক্ষ আমরা উদ্যোগী যে আমাদের বিধানসভায় সর্বসম্মত আলোচনা করে প্রস্তাব নেওয়া হোক। রাজ্য নিয়ে আমাদের অনেক কথা আছে, আমাদের দেশের শাসন ব্যবস্থা নিয়ে অনেক কথা আছে, বাট স্টিল ইন স্পাইট বাংলাদেশের
এই সরকারকে স্বীকৃতি দেওয়া এবং বাংলাদেশের পাশে দাঁড়ানো, পূর্ণ সাহায্য করা, এই জন্য একটা সর্বসম্মত প্রস্তাব গ্রহণ করে দিল্লির সরকারকে পাঠানো হোক। জ্যোতি বসু তার বক্তৃতা আমরা দিকে খেয়াল করি, তার দেখবো দুরন্ত বক্তৃতা দিয়েছিলেন তখন সেই সভাতে, মানে এটা বোধ হয় 7ই মে বলে আমার মনে হচ্ছে, 7ই মে সেই সভাতে জ্যোতি বসু সেই বক্তৃতা দিলেন। আমি এক্ষেত্রে পরের যে কথাটা বলবো সেটা হচ্ছে যে এইগুলো চলতে চলতেই পশ্চিমবাংলায় আমরা বাড়তি বিষয়টাতে কি করছি, বাংলাদেশের লড়াই নিয়ে আবারও বলছি, কত মানুষ মারা গেছেন, কি নির্যাতন সহ্য করেছেন। না আমরা স্বাধীনতা চাই, ইতিহাসে লেখা থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আক্রমণের শিকার হয়েছে কম বয়সের ছাত্ররা, যুবকেরা, গ্রামের দিকে রমণীরা, মহিলারা যে আক্রমণের মুখোমুখি হয়েছেন, ভাবা যান। এই মানুষগুলোর পাশে থাকতে পারার মতন মর্যাদা নিয়েই আমরা চলতে চেয়েছি। যে কারণে শুরুতে আপনারা বলছিলেন, কথাটা ঠিকই বলেছেন, কথাটা ঠিকই বলেছেন যে তাতে আমাদের এই সময়টাতে পিআরসি খুব ভালো রোল নিয়েছে। পিপলস রিলিফ কমিটি গঠিত হয়েছে, আগে থেকেই রয়েছে, ক্যাম্প করেছে। পশ্চিমবাংলায় ডাক্তার পাঠানো হয়েছে ত্রিপুরায়, এমনকি ত্রিপুরায় বর্ডারে যারা এসছেন তাদের কি করে সাহায্য করা যায়। অ্যাজ এ হোল বামপন্থীরা এর সঙ্গে সঙ্গে একটা কমিটি করলেন, বাংলাদেশের এই মানুষের লড়াইকে সাহায্য করার জন্য একটা কমিটি, রিলিফ সংগ্রহ সহ সব ধরনের সাহায্য করার জন্য। সেই কমিটির প্রেসিডেন্ট ছিলেন কমরেড জ্যোতি বসু। জ্যোতি বসু দিল্লিতে গেলেন, সরকারের সঙ্গে দেখা করলেন দিল্লিতে, পশ্চিমবাংলার বিধানসভাতে পর্যন্ত দাবি করলেন বাইরে যে শুধুমাত্র ওই খাবারের সংস্থান করা রিলিফ নয়, আধুনিক সমরাস্ত্রে সজ্জিত পশ্চিম পাকিস্তান গুড়িয়ে দিতে চায়, প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের সাহায্য করতে হবে। এর চেয়ে বেশি বলার দরকার হয় না, এই কথা থেকে মানেটা পরিষ্কার। অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের সাহায্য করতে হবে, অফিসিয়াল কোর্ট জ্যোতি বসুর ইন পশ্চিমবঙ্গ বিধানসভা। এইরকম মনোভাব নিয়ে তখন সবাই চলেছেন। ফলে 1 শেল্টার দাও, 2 সমর্থনের বন্দোবস্ত করো, 3 পিআরসি সহ সাহায্য দাও এবং 4 স্বীকৃতি দাও। এই 4টে কথাকে সামনে রেখে আমরা তখন চলবার চেষ্টা করেছি। আমি আপনাদের প্রসঙ্গক্রমে জানাতে পারি, মুজাফফর আহমেদ যেমন কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা, কোনো সন্দেহ নেই, জ্যোতি বসু সবাই মিলিয়ে সবাই অল লেফট। কমরেড সূর্যকান্ত মিশ্র পশ্চিমবাংলায় এখন যিনি আমাদের পার্টির রাজ্যের সম্পাদক, আপনারা নাম শুনে থাকতে পারেন, কমরেড সূর্যকান্ত মিশ্র তখন ডাক্তার, কটক মেডিকেল কলেজে সবাই পাশ করেছেন। উনি মেদিনীপুরের লোক। সরকারের আহ্বানে সাড়া দিয়ে সরকারি ডাক্তার হিসেবে নাম লিখিয়ে এখনকার সিপিআইএম এর রাজ্য সম্পাদক অনেকের হাতে নাও যারা থাকতে পারে, সূর্যকান্ত মিশ্র দিনের পর দিন মালদা বর্ডারে নিজেও চিকিৎসা কাজে যুক্ত ছিলেন। আমাদের আগের প্রজন্মের নেতৃত্ব তারা সবাই, সুভাষ চক্রবর্তী, শ্যামল চক্রবর্তী থেকে শুরু করে আর পরের বাহিনী পর্যন্ত সবাই ইনভলভ ছিলেন। কেননা আসলে বারবার আমাদের যেটা মনে হতো, আরে আমরা তো একই ভাষা, আমাদের একই খাদ্যের অভ্যাস, আমাদের একই জাতি তো এর ভিত্তিতে হয়, আমাদের একই রকমের ভূগোল, একই রকমের প্রকৃতি, আমরা কি আলাদা? না, আমরা আলাদা না, আমরা আলাদা ছিলাম না। আমাদের জোর করে আলাদা করে দেওয়া হয়েছে, রাজনীতির খেলা হয়েছে। যদি জোর করে আলাদা না করতো, যদি একসাথে থাকা যেত, তাহলে আজকে গোটা এশিয়ার সবচাইতে শক্তিশালী একটা শক্তি হিসেবে আত্মপ্রকাশ করার সুযোগ তো ছিলই। ফলে এই মনোভাব থেকে কার্যত আমাদের দেখার, এবং প্রচুর ভলান্টিয়ার সেই সময়তে আমাদের এই সমস্ত ক্ষেত্রে তারা কাজে যুক্ত ছিলেন। আমি যদি একটু কেউ খেয়াল করেন তাহলে মানে কতবার কত ধরনের বক্তৃতা, বিবৃতি ইত্যাদি ইত্যাদি আমরা এইভাবে দেখতে চাইবো যে 52 সালের রক্তদান তা ব্যর্থ হয়নি।
আমরা এইভাবে দেখতে চাইব যে 70-এর নির্বাচনের মানুষের রায় না সেটা ব্যর্থ হয়নি। আমরা এইভাবে দেখতে চাইব যে সেই মানুষের লড়াইয়ের পাশে আমাদের সমর্থনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এই লড়াইটাকে পরিব্যাপ্ত করার জন্য। ভারতে এবং ভারতবর্ষের বাইরেও জ্যোতি বোস গিয়েছিলেন এই লড়াইয়ের সমর্থনের আহ্বান জানিয়ে। কি বলছেন জ্যোতি বোস 29শে মার্চ? 25শে মার্চের পর 29শে মার্চ প্রকাশ্য সভায় বলছেন, নির্বাচন যেখানে সাধারণ মানুষ রায় দিয়েছে, এরপর অনেকদিন অতিবাহিত হয়েছে, সামরিক শাসক ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা হয়েছে, গণতন্ত্র সেখানে প্রতিষ্ঠিত হবে, সামরিক কর্তৃপক্ষ বাধ্য হবে জনগণের দাবি মানতে। আমরা এই আশাতেই ছিলাম, কিন্তু জঙ্গি শাসক কাল হরণ করেছে যাতে জনগণকে দমাবার পথ তৈরি করা যায়। কিন্তু বাংলাদেশের মানুষ রক্তক্ষয়ী সংগ্রামের পথে যেতে বাধ্য হলেন। সেখানে একটি অস্থায়ী সরকার তৈরি হয়েছে। বাংলাদেশের লড়াকু মানুষের জন্য আমরা কি করতে পারি সে দায়িত্ব আমাদের পালন করতে হবে। কে বলছেন? জ্যোতি বোস কেন্দ্রীয় সরকারকে বলছেন যে সীমান্তের ওপারের ডাকে পশ্চিমবাংলার জনগণ নিশ্চয়ই সাড়া দেবেন। আমাদের প্রতিবেশীরা বুকের রক্ত ঢালছে, ওরা জয়ী হোক, আসুন আমরা ওদের সেই সাহায্য করি। এই রকমের মানে আমি যদি ছাত্রে দেখি, গার্ডেন রিচের সভাতে জ্যোতি বোস বলছেন, জঙ্গি সমন্বয়করা ভেবেছিল যুগ যুগান্তর ধরে পূর্ব বাংলার উপর শোষণ অত্যাচার চালাবে আর পূর্ব বাংলার মানুষ তা সহ্য করবে। পূর্ব পাকিস্তান না, পূর্ব বাংলা বলছেন। কিন্তু আজ ইতিহাসের নিয়মে শোষিত বঞ্চিত মানুষ জেগে উঠেছেন। তারা শোষণ বঞ্চনা অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন অস্ত্র হাতে নিয়ে। এই মনোভাব থেকে এই একই রকমের মনোভাব থেকে যেমন পশ্চিমবাংলায় প্রচার করা হয়েছে, যেমন পশ্চিমবাংলায় মানুষের কাছে সংগ্রহ করা হয়েছে, যেমন রিলিফ অথবা পিআরসি নিয়ে পাশে দাঁড়ানো হয়েছে, তেমনি বাংলাদেশের মুক্তি সংগ্রাম কোথাও যেন আমাদের মুক্তি সংগ্রাম বলে এখানকার মানুষের মধ্যে প্রতিভাত হয়েছে। এবং সেই কারণেই আমরা আহ্বান জানিয়েছিলাম সেই সময়তে। জ্যোতি বোস সভাপতি যে কমিটি হয়েছিল সেই কমিটির পক্ষ থেকে জ্যোতি বোস এবং সুধীর কুমার কমিটির সম্পাদক একটা যৌথ বিবৃতি দিয়েছিলেন। সেই বিবৃতিতে বলছেন, এই অসম সংগ্রামে বাংলাদেশের মানুষ একা দাঁড়িয়ে লড়াই করবেন এ হতে দেওয়া যায় না। দেশান্তরের স্বাধীনতাকামী মানুষের আজ একান্ত কর্তব্য বাংলাদেশের মানুষের পাশে এসে দাঁড়াবার। সবচেয়ে বড় দায়িত্ব ভারতবর্ষের। বাংলাদেশিরা শুধু আমাদের প্রতিবেশী নন, তারা আমাদের অতি ঘনিষ্ঠ আত্মীয় সহযোদ্ধা। আমরা একসঙ্গে লড়েছি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। ভারতের স্বাধীনতা সংগ্রামে হাজার শহীদের রক্তে ভিজেছে বাংলাদেশের মাটি। সেই পবিত্র মাটিতে আজ জেগে উঠেছে নতুন সংগ্রাম। এই সংগ্রামের সাথে আমাদের ভবিষ্যৎ জড়িয়ে আছে। এর জয় পরাজয়ের সুদূর প্রসারী প্রভাব পড়বে ভারতের গণতান্ত্রিক মানুষের উপর। বাংলাদেশের জনগণের সংগ্রামে সামিল হওয়া আমাদের অপরিহার্য কর্তব্য বলে বলছেন, আমরা দাবি করি যে সীমান্তের বেড়া খুলে দিন যাতে জনগণের সাহায্য অবাধে বাংলাদেশে পৌঁছতে পারে। ভারতের জনগণের কাছে আবেদন জানাই, আসুন আমরা সকলে মিলে এই দাবিগুলিকে জোরদার করি যেন ভারত সরকার সেগুলোকে অবহেলা করতে না পারে। কি দাবি? বাংলাদেশের মানুষের আজ প্রথম ও প্রধান প্রয়োজন অস্ত্রের রসদের। সেই তাগিদ মেটানো সম্ভব একমাত্র সরকারি ভাবে। সেজন্য ভারত সরকারের কাছে আমাদের দাবি, অবিলম্বে বাংলাদেশ সরকারকে স্বীকৃতি দিন এবং তাদের, তখনও পর্যন্ত ভারত স্বীকৃতি দেয়নি আর কি, তার আগের কথা হচ্ছে, এবং তাদের অস্ত্র সমেত সর্বপ্রকার সাহায্য অকাতরে দিন। এই মনোভাব থেকে বিশাল মিছিল হলো কলকাতায় এই দাবি জানিয়ে। আমি কথা আর বাড়াবো না। সেই রকম সময়তে পশ্চিমবঙ্গ বিধানসভায় 111 জন সিপিআইএম এর সদস্য, 123 জন সংযুক্ত, তাদের সরকার গঠন করতে ডাকা হয়নি। পশ্চিমবাংলায় তারা আক্রমণের শিকার। পশ্চিমবাংলায় গণতন্ত্র রক্ষার দাবিতে তারা লড়াই করছেন, কিন্তু একই সাথে বাংলাদেশের মানুষের লড়াইয়ের পাশে সর্বসম্মত মনোভাব নিয়ে
তৎকালীন আমলের বামপন্থীরা আমাদের পার্টি দাঁড়িয়েছে, এটা অবশ্যই প্রণিধানযোগ্য। আমি যে কথাটা বলে শেষ করব সেটা যে অনেক রকমের লড়াইয়ের মধ্য দিয়েই বাংলাদেশের মানুষকে দুঃখজনক ঘটনা ঘটেছে। 15ই আগস্ট কঠিনতম কালো দিন, শোকের দিন। 15ই আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা দিবস, মহা আনন্দের দিন, কোনো সন্দেহ নেই। যদিও বাংলার মানুষের মধ্যে একটা বিষাদের সুর আছে যে ওই দিনেই বাংলাটা বিভাজিত হয়ে গেল। বাংলাকে বিভাজনের উপরে দাঁড়িয়ে ভারতবর্ষের স্বাধীনতা হলো। স্বাধীনতা যতটা আনন্দের, এই বিভাজন অথবা ব্যবচ্ছেদ ততটা দুঃখের। সেই দুঃখ আমাদের এমনিতেই ছিল। 15ই আগস্ট মুজিবুর রহমান এবং তার পরিবার সহ সবাইকে যেভাবে খুন করা হয়েছে সেটা গণতন্ত্রকে খুনের শামিল, সেটা ধর্মনিরপেক্ষ মনোভাবকে খুন করার শামিল। এটা অত্যন্ত সৌভাগ্যের যে সেই বাংলাদেশে সবাই মিলিয়েই বিভিন্ন ধরনের শক্তি, বামপন্থীরা, কমিউনিস্টরা, গণতান্ত্রিক শক্তি, ধর্মনিরপেক্ষ শক্তি, সরকার, সবাই মিলিয়ে বাংলাদেশের স্বাধীন মুক্ত চিন্তাকে বিকাশের পথ ধরেই তারা এগোবেন। এই মনোভাব এবং এই বিশ্বাস নিয়েই আমরা চলি, আমরা চলব। আমরা এই বিশ্বাস নিয়েই চলি। ভারতবর্ষের স্বাধীনতার আগে সবচাইতে বড় শক্তিশালী প্রদেশের নাম বাংলা। রাজনৈতিক উদ্দেশ্যে তাকে বিভাজন করা যেতে পারে, কিন্তু মনের আবেগ, ভাষার টান এবং জাতিগত মনোভাব, সেই মনোভাব যদি অমলিন থাকে তাহলে বাংলা ভাষা যেমন জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নিয়েছে, জাতি হিসেবে বাঙালি জাতীয় গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং মানুষের মুক্তির লড়াইতে এগিয়ে যাওয়ার জন্য যথাযথ ভূমিকা পালন করতে পারবে। এই মনোভাবে যদি আপনারা সবাই দেখেন, আমি জানি না আমি আপনাদের কাছে আমার কথা পৌঁছতে পারলাম কিনা, চেষ্টা করেছি। আপনারা নিশ্চয়ই পজিটিভলি সেটাকে নেবেন এবং সবাই সেই মনোভাবেই আমাদের চলবার চেষ্টা করা উচিত বলে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ এবং সালাম জানিয়ে আমার কথা আমি শেষ করছি। নমস্কার, আদাব। নিলয়, সুজনদা কয়েকটা প্রশ্ন ছিল। প্রশ্ন বলো নিলয়, একটু প্রশ্নগুলা বলে দাও। বাপ্পাদিত্য বসু উনি জিজ্ঞাসা করেছেন, বাপ্পাদিত্য বসু বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি, তো উনি জিজ্ঞাসা করেছেন বাংলাদেশ ভারত ভিসামুক্ত যাতায়াত চাই, তিস্তার জলবন্টন সমাধান চাই, সীমান্তে হত্যা বন্ধ চাই। এ ব্যাপারে সিপিআইএম এর বক্তব্য জানতে চাই আপনার কাছ থেকে। তিস্তার ক্ষেত্রে আমাদের মনোভাব জানবেন কেন, বাস্তবেই দেখেছেন আমরা সেই মনোভাব নিয়েই চলি। 1, 2, ভিসামুক্ত যাতায়াতটা আমরা তো সাধারণভাবে পক্ষপাতী, কিন্তু এটা যেহেতু একটা রাজ্যের প্রশ্ন কেবলমাত্র না, ভারত সরকার সেই ক্ষেত্রে নেপালের সঙ্গে যে বন্দোবস্ত আছে এই রকমের বন্দোবস্ত করবার জন্য এগোবার সুযোগ আছে। আমি কখনো মনে করি না যে ওই কাটা তার দিয়ে এই সমাধানটাই খুব বড় সমাধান। এটা খুব বড় সমাধান হয়তো হচ্ছেও না, এই দিয়ে খুব সমাধান হচ্ছে তা না, বরঞ্চ সীমান্তে এপার ওপারে মাঝে মধ্যে অনেক ধরনের উত্তেজনা থাকছে। বন্ধুত্বের সম্পর্কটা যেভাবে সাহায্য করতে পারে, জবরদস্তি আটকে রাখার মনোভাবটা সেভাবে সাহায্য করতে পারে না। জবরদস্তি আটকে রাখার মনোভাবটা কেন করতে হচ্ছে, কেন আটকে রাখতে হচ্ছে, এই বেসিক জায়গাটা বুঝবার চেষ্টা দুদেশের রাষ্ট্রের যারা পরিচালক তাদের করা উচিত, এবং ভবিষ্যতে যাতে আমরা প্রতিবেশী সহ একটা সুসম্পর্কের মনোভাবটা আরো বিকশিত করতে পারি সেটাই আমাদের দেখা উচিত বলে আমার মনে হয়। নিলয়, আর কোনো প্রশ্ন? নিলয়, প্রশ্ন আছে আর না? না, প্রশ্নের দিকে আমরা যাচ্ছি না। আচ্ছা, সুধীমণ্ডলী, আমাদের মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য সবাই ধন্যবাদ জানিয়েছে, আমাদের জীবনের পাঠশালার অন্যান্য যারা সহযোগী আছেন সবাই। তো সুধীমণ্ডলী, আপনারা এতক্ষণ ধরে সুজনদার বক্তব্য শুনছিলেন। আমি শুরুতেই বলছি যে আমার ছাত্র আন্দোলন যে সংগঠনের হাত ধরে, সেই সংগঠনের তৎকালীন সময় আমি যখন ছাত্র সংগঠনে আসি সেই সংগঠনের সর্বভারতীয় সম্পাদক ছিলেন সুজনদা। আরেকটা বিষয় আমি আবারও বলছি, সুজনদা আমাদের বাংলাদেশেরই সন্তান, বরিশালের সন্তান, সেই দিক থেকে তো আছেই। অনেক দাবি নিয়েই আমরা সুজনদার কাছে
সবসময় যাই। বাংলাদেশটা তো আমারও দেশ ভাই, বাংলাদেশটা আমারও দেশ, এই বাংলাটাও আমার দেশ, ও বাংলাটাও আমার দেশ, বাজে বেড়াজাল হয়ে গেছে দুর্ভাগ্যক্রমে। তো আরেকটা বিষয় সুজন দা বলছিল, আমাদের বাপ্পাদিত্য বসু আবারও প্রশ্ন করেছে, তিস্তা বিষয়ে বক্তব্য চাই। না, নতুন কোনো বক্তব্য না। তিস্তা বিষয়ে যে সাম্প্রতিক গোলযোগের কারণে উনি প্রশ্নটা করছেন, ওনার দিক থেকে সঙ্গত। সেটা বিশেষ করে পশ্চিমবাংলায় যে সরকার আছে, বোঝেন তো কি সরকার আছে এবং কিরকম যন্ত্রণার মধ্যে আমাদের থাকতে হচ্ছে, সবাই আমরা জানি। তারা কখন কোনটা কি করলে তাদের কি সুবিধা হতে পারে কোনো নীতিগত অবস্থান নেই বলেই রাজনীতির খেলা এসব করছেন, রাজনীতির খেলা এসব করছেন। আচ্ছা সুজা, নদীগুলোর জলবন্টন নিয়ে একটা বিশেষজ্ঞ মনোভাব আরো একবার নেওয়া যেতে পারে, কারোরই যাতে অসুবিধা না হয় সেইভাবে আমরা জলবন্টন কিভাবে করতে পারি। কিন্তু জলবন্টন করার কাজটা শুরু করে জ্যোতি বোস দেখিয়েছেন যে হোয়াট উই অ্যাকচুয়ালি নিড ফর, ফলে সেই মনোভাবটাই আমাদের মনোভাব। কার্যকরী কিভাবে তা করা যায় সেটা দুদেশের রাজনৈতিক নেতৃত্ব আলোচনা করে অনেক দূর এগিয়ে গেছিলেন। আমাদের রাজ্যের সরকার তার ভিন্ন মতের জন্য, এখনকার সরকার ভিন্ন মতের জন্য আটকে গেছে। আবার দুই দেশকে আলোচনা করতে হবে এবং এই সরকার যতক্ষণ আছে ততক্ষণ একটা সুবিধার মধ্যে আমাদের থাকতে হচ্ছেই। পাশাপাশি হবে এটা, যেহেতু আপনার একটা রাজ্যের ব্যাপার রয়ে গেছে, কিন্তু বাপ্পা আরেকটা কথা জিজ্ঞাসা করছে, সীমান্ত হত্যা এটা তো কেন্দ্রীয় সরকারের ব্যাপার, আপনাদের বা আমাদেরও জাতীয় সরকারের ব্যাপার। অবশ্যই দেখুন, সবচেয়ে ভালো হতো যদি এমন বন্দোবস্ত হতো যে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কটা ডিটারমিন্ড হবে পশ্চিমবাংলাকে দিয়ে। সেটা তো হচ্ছে না, সেটা হলে তো ভালো হতো। ইন্ডিয়ান হাই কমিশন বলি আর যাই বলি, বা যেখান থেকে পরিকল্পনা হচ্ছে পররাষ্ট্র দপ্তর, সেটা সারা ভারতের প্রেক্ষিত থেকে তারা দেখছে। অনেক সময় আমাদের এটা মনে হবে, বাংলাদেশের লোকেদের পক্ষেও মনে হবে, আমাদেরও তা মনে হবে পশ্চিমবাংলার মানুষের, যে এই বাংলা ওই বাংলা এই বিবেচনায় দেখা হোক। কিন্তু সেই মনোভাব থেকে পররাষ্ট্র নীতি একটা দেশে সাধারণভাবে হয় না, আমাদের দেশেও সেটা নেই। কিন্তু এরকমের বন্দোবস্ত করতে পারলে ভবিষ্যতে আমাদের খুব সুবিধা হবে। আচ্ছা, আমাদের বোধহয় সময়ের দিকে শেষ হয়ে এসছে, তবে লাস্ট একটা বিষয়ে বাপ্পাদিত্য বসু আবেদন রেখেছে। গঙ্গার জল বন্টনের সময় কমরেড জ্যোতিবাবু অমর ভূমিকা নিয়েছিলেন, এখন তিস্তা নিয়ে জ্যোতিবাবুর পার্টি ভয়েস রেজ করুক। কমরেড বাপ্পাদিত্য বসুকে বলছি যে আপনার এই, আমি শুধু ওকে এটুকু বলে দিই, তখন জ্যোতিবাবু রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে যে ভূমিকাটা পালন করতে পেরেছিলেন, আজকে তো সেই ভূমিকাটা পালন করার সুযোগ কম। সেটা সরকারকে আমাদের পক্ষেও যেমন বলতে হবে, আমরা বলি আমাদের ঝামেলার, কেন্দ্রীয় সরকার, বাংলাদেশের সরকার, তারাও নিশ্চয়ই বলেছেন। দেখা যাক, লেট আস ওয়েট। তো সুধী মন্ডলী, আমরা আজকের মতো এখানেই শেষ করছি। আগামী কালও আছে, এবং আজকে যে সুজনদা আমাদের সাথে সামনে বক্তব্য রাখলেন, সুজনদা যে সংগঠনের সর্বভারতীয় সম্পাদক ছিলেন, সেই সংগঠনেরই সর্বভারতীয় যুগ্ম সম্পাদক পরশুদিনই আমাদের সাথে থাকবে, দীপজ্যোতি। আশা করি আপনারা আমাদের অনুষ্ঠানগুলি উপভোগ করবেন এবং আপনাদের প্রশ্নগুলোকে পরিষ্কার করবেন। আমরা মনে করি যে সাউথ এশিয়ান গ্রাসরুটস ডেভেলপমেন্ট ফোরাম কোন রাজনৈতিক দল না, কিন্তু আমরা রাজনৈতিক চর্চাটা করি একটা মাস অর্গানাইজেশন হিসেবে। আমরা মনে করি যে মাস অর্গানাইজেশন হিসাবে শক্তিগুলা, যারা ধর্মনিরপেক্ষ শক্তি বা অসাম্প্রদায়িক শক্তি, আমাদের একটা ঐক্যবদ্ধতার আন্দোলনের প্রয়োজন আছে। সেই ক্ষেত্রে আমরা সমস্ত ধরনের রাজনৈতিক চর্চাগুলো করি এবং খুব পরিষ্কারভাবেই আমরা সাম্প্রদায়িক শক্তির বিরোধিতা করে আসি। তো আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। লাল সালাম সুজনদা। ঠিক, পরে ফোন করো। ঠিক আছে, লাল সালাম।